অধ্যায় ৪৬৩ নিজের প্রশ্নের উত্তর। মৃত অবস্থা থেকে বেঁচে ওঠাই কি তবে অলৌকিক ঘটনা? ক্লাইন মোরেত্তির হুট করে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল। নিজের মাথায় গুলি করা এক মানুষের ক্ষতের জাদুকরীভাবে সেরে ওঠা, হৃৎপিণ্ড চূর্ণ হয়ে মারা যাওয়ার পর মাঝরাতে এক বিয়েন্ডারের কবর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা, এগুলোকেই কি মৃত অবস্থা থেকে বেঁচে ওঠার অলৌকিক ঘটনা বলা যায়? সিক্রেট অর্ডারের নেতামি জারাতুল কি এই অলৌকিক ঘটনার কথাই বলেছিল? আর সিয়ার পাথওয়ের সিকোয়েন্স 2 এর নাম হল মিরাকল ইনভোকার। এই মুহূর্তে ক্লাইনের মনে হল সে দারুণ গুরুত্বপূর্ণ কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু সে কিছুতেই সব সূত্র এক করে তার কাঙ্ক্ষিত সত্যটা মেলাতে পারল না। আমি যেমনটা আগেই ধারণা করেছিলাম, আমার শুরুর সিকোয়েন্স হিসেবে সিয়ারকে বেছে নেওয়ার পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। আমার সবচেয়ে বড় শক্তি হল ধূসর কুয়াশার ওপরের রহস্যময় জায়গাটা, যেটা সব ধরনের বাধা দূর করে সিয়ারদের জন্য সবচেয়ে চমৎকার একটা পরিবেশ তৈরি করে। আমার পুনরুত্থান বা বেঁচে ওঠার বৈশিষ্ট্যটাও মনে হচ্ছে সেই ধূসর কুয়াশা থেকেই এসেছে। আমি যখন ব্যাকল্যান্ডে আসলাম, তখন ম্যারিওনেটিস্ট রোসাগো জড়িত আছে এমন ঘটনাগুলো স্বাভাবিকভাবেই আমার দিকে আকৃষ্ট হল। এটা আসলে একই পাথওয়ের বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোর একসাথে মিলে যাওয়ার বিষয়ের সাথে মিলে যায়। এর গুণমান যত ভালো হয়, আকর্ষণও তত বেশি হয়, আর এর প্রভাবগুলো মাঝে মাঝেই চোখে পড়ে। দুর্ভাগ্যের কাপড়ের পুতুলের মাধ্যমে হর্নাসিস পর্বতমালার মূল চূড়ার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের ধরনে যে হঠাৎ পরিবর্তন এসেছিল, সেটাও হয়তো এই ধরনের কোনো কারণেরই ফলাফল। অন্যান্য বিচিত্র সব ঘটনার সাথে মিলিয়ে দেখলে এর মানে কি এই দাঁড়ায় যে সিয়ার বিয়ান্ডার পাথওয়ের সাথে এই রহস্যময় জায়গাটার খুব গভীর কোনো সম্পর্ক আছে? এটা কি ওই নির্দিষ্ট সিকোয়েন্সের গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট, নাকি এটা একই পাথওয়ের সিকোয়েন্স 0 রেখে যাওয়া কোনো স্বর্গীয় রাজ্য? এটা সিয়ার পাথওয়ের সেই বহুল চর্চিত ইউনিকনেস বা অদ্বিতীয় কিছু হওয়ার সম্ভাবনাও আছে। ক্লাইন রোজেল গুস্তাভের ডায়েরি থেকে তার দৃষ্টি সরিয়ে নিল। হাই সিকোয়েন্স বিয়ান্ডার হওয়ার জন্য তার উত্তেজনা আরও বেড়ে গেল। সে ভাবল যে আলোর সিঁড়িটা পার হওয়ার পর ওই গোপন জায়গাটায় সে কি খুঁজে পাবে। হয়তো সেখানে আমার এই অন্য জগতে আসার কারণ আর বাড়ি ফেরার পথটা খুঁজে পাওয়া যাবে। সে তার উত্তেজনা চেপে রাখল আর নিজের হাত থেকে রোজেলের ডায়েরির পাতাগুলোকে অদৃশ্য হয়ে যেতে দিল। একই সাথে সিক্রেট অর্ডারের নেতামি জারাতুলকে নিয়ে তার মনে আরও বেশি সতর্কতা তৈরি হল। সে এমন এক শক্তিশালী সত্তা, যে কিনা বহু বছর আগেই সিয়ার পাথওয়ে থেকে মিরাকল ইনভোকার হয়ে গেছে। এমন অনেক সময় বা বিষয় থাকতে পারে যেগুলোর সব জায়গায় তার কোনো না কোনো ইশারা লুকিয়ে আছে। যদিও এই সব চিন্তাভাবনা তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ক্লাইন এমন ভান করল যেন কিছুই হয়নি। সে শান্তভাবে বলল, তোমরা তোমাদের লেনদেন শুরু করতে পারো। ফোর্সওয়াল সাথে সাথে একই দিকের টেবিলে বসে থাকা মিস জাস্টিসের দিকে তাকাল। সে বেশ আশার সাথেই বলল, আমি একটা উত্তর পেয়েছি। আমার শিক্ষকের কাছে একজোড়া মিরর ড্রাগনের চোখ আছে। এর দাম পড়বে 1000 পাউন্ড। এই কথা বলার পর ফোর্সের একটু অস্বস্তি হল। এর কারণ হল ডোরিয়ান গ্রে আব্রাহামের রাখা দাম ছিল 800 পাউন্ড, যেটা কিনা সাধারণ দাম 500 থেকে 600 পাউন্ডের চেয়ে এমনিতেই কিছুটা বেশি ছিল, আর তার ওপর ভিত্তি করেই সে আরও 200 পাউন্ড যোগ করে দিয়েছিল। এতগুলো ট্যারোট গ্যাদারিং আর নানারকম বিয়ন্ডার চক্রে অংশ নেওয়ার পর আমি অবশেষে একটা জিনিস বুঝতে পেরেছি। সম্রাট রোজেল যেমনটা বলেছিলেন, টাকাই সবকিছুর মূলে না হলেও টাকা ছাড়া আসলে কিছুই করা যায় না। যদিও আমি এরই মধ্যে আমার নতুন বইয়ের জন্য নির্দিষ্ট পেমেন্ট পেয়ে গেছি, আর আমার জমানো টাকাও 350 পাউন্ডে পৌঁছেছে, তবুও স্পিরিট ইটারের পেটের থলেটার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া সিকোয়েন্স 7, 6, 5 এবং এমনকি 4-এর জন্য নানারকম খরচের দরকার আছে। মিস্টার ফুলের গোপন ইশারার পেছনের অর্থ হল আমি একবার হাই সিকোয়েন্স বিয়ন্ডার হতে পারলেই পূর্ণিমার অভিশাপ থেকে মুক্তি পাব। যদিও আমি শিক্ষকের মাধ্যমে এর কিছু অংশ জোগাড় করতে পারব, তবুও আমি তার আর আব্রাহাম পরিবারের ওপর পুরোপুরি নির্ভর করতে পারি না। এই দিক থেকে চিন্তা করলে শুধু নিজের টাকা জমানোটাই যথেষ্ট নয়, বরং আমাকে আরও টাকা আয় করার জন্য চেষ্টা করতে হবে। 1000 পাউন্ডের দামটা সত্যিই বেশ চড়া। যদি মিস জাস্টিস দরদাম করতে চায়, তবে আমি পরে তাকে বলবো যে অনেকবার অনুরোধ করার পর শিক্ষক দাম 100 পাউন্ড কমাতে রাজি হয়েছেন। উত্তরের জন্য অপেক্ষা করতে করতে ফোর্স নিজেকে সান্ত্বনা দিল। 1000 পাউন্ড? অড্রে হল ঘুণাক্ষরেও ভাবেনি যে সে এত তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্ট পোষণের উপাদানগুলোর খবর পাবে, তাই সে নিজের অজান্তেই নিশ্চিত হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করল। ফোর্সের কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই সে খুশি মনে যোগ করল, ঠিক আছে, চুক্তি পাকা। যদিও তাকে এখনও ভিসকাউন্ট গ্লেন্টকে শেষ কিস্তির টাকা দিতে হবে, আর দ্য ফুলস ব্লেসডকেও তার এখনও 2000 পাউন্ড দেওয়ার কথা, তবে নববর্ষের বল ড্যান্সে আনুষ্ঠানিকভাবে তাকে প্রাপ্তবয়স্ক ঘোষণা করা হবে। তখন শুধু তার সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়ে যাবে তা নয়, সে অনেক মূল্যবান উপহারও পাবে। যেমন কয়েকদিন আগেই তার বাবা আর্ল হল তাকে একটা দারুণ উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। তিনি তার আদরের মেয়েকে ব্যাকল্যান্ড ব্যাংকের শেয়ার হিসাবে আরও 50,000 পাউন্ড আর নগদ
2000 পাউন্ডের বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই 1000 পাউন্ড এমন কোনো বড় সংখ্যা ছিল না যেটা নিয়ে তাকে মাথা ঘামাতে হবে। অড্রে প্রথমে মিস্টার ফুলকে 2000 পাউন্ড পরিশোধের সময়সীমাটা ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত বাড়াতে বলেছিল। এর একদিকে যেমন ভিসকাউন্ট গ্লিন্টের ঋণ শোধ করার কারণ ছিল, তেমনি কারও মনে কোনো সন্দেহ না জাগিয়ে যতটা সম্ভব গোপনে টাকা জমানোর ব্যাপারটাও ছিল। অন্যদিকে তাকে সাইকিয়াট্রিস্ট পোষণের উপাদানগুলোর জন্য আলাদা একটা বাজেট সরিয়ে রাখতে হতো। এখনই সেই বাজেটটা কাজে লাগানোর সেরা সময়। খুব বেশি হলে আমাকে গত কয়েক মাসের মতোই একটু হিসাব করে চলতে হবে। মার্চের পর আর কোনো সমস্যাই থাকবে না। অড্রে বিন্দুমাত্র চিন্তিত না হয়েই ভাবল, সে রাজি হয়ে গেল। ফোর্স একই সাথে বেশ খুশি আর অবাক হয়ে গেল। ফোর্স মিস্টার ফুলকে এই লেনদেনের সাক্ষী থাকতে বলল, আর বুধবার বিয়ন্ডার উপাদানটা দেওয়ার আগেই সে মিস জাস্টিসকে আগে টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করতে বলল। নগদ টাকা পাওয়ার পরপরই ফোর্স একটুও সময় নষ্ট না করে সোজা প্রিটজ হারবারে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে 3 জন ভদ্রলোক, দ্য সান, দ্য হ্যাংড ম্যান আর দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল। কারো কাছে কি স্পিরিট ইটারের পেটের থলের কোনো খোঁজ আছে? একটু শান্ত হওয়ার পর সে বুঝতে পারল যে অ্যাক্টিং মেথডে তার অভিজ্ঞতার কারণে সে তার ধারণার চেয়েও অনেক দ্রুত অতিরিক্ত বিয়ন্ডার বৈশিষ্ট্যটা হজম করতে পারবে। এখনকার 1 সপ্তাহ প্রায় আগের 2 সপ্তাহের সমান ছিল। প্রায় 10 দিনের মধ্যেই সে পুরোটা হজম করে এই সমস্যার সমাধান করতে পারবে। উপাদানগুলো জোগাড় করে সে যখন ট্রিকমাস্টারে উন্নীত হবে, তখন তার মনে হল যে সে তার শিক্ষক ডোরিয়ান গ্রেড দেওয়া প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করতে পারবে। তখন সে সবার আরও বেশি মনোযোগ পাবে, আর সে শুধু এমন কোনো সাধারণ ছাত্র হয়ে থাকবে না যাকে শুধুমাত্র কৃতজ্ঞতা থেকে গ্রহণ করা হয়েছিল। ডেরিক বার্গ মাথা নেড়ে বলল, আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম যে এই অভিযানে আমরা বেশ কয়েকটা স্পিরিট ইটারের পেটের থলে পেয়েছি। আমি সিটি অফ সিলভারে ফেরার পর কম দামেই সেটা বদলে নিতে পারব। হ্যাঁ, তবে সেটা তখনই সম্ভব যখন আমাকে আর কড়া পাহারায় রাখা হবে না। ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে সোনার পাউন্ড দিয়ে তোমার কোনো কাজ নেই? ফোর্স সরাসরি জিজ্ঞেস করল। লিটল সানকে বাঁচানোর সেই অভিযানের পর সিটি অফ সিলভার সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা তৈরি হয়েছিল। দ্য সানের কিছু বলার আগেই আলজার উইলসন মাঝখান থেকে বলে উঠল, তুমি আমাকে ওই পরিমাণ নগদ বা সোনার কয়েন দিতে পারো। 300 পাউন্ড বেশ ভালো একটা দাম। আমি দ্য সানকে সোলার হাইপ্রিস্ট পোষণের ফর্মুলাটা দেব। মিস্টার হ্যাংডম্যান, আপনার কাছে সোলার হাইপ্রিস্টের ফর্মুলা আছে? ডেরিক দারুণ অবাক হয়ে জিজ্ঞেস করল। তার আগের টহল আর সাম্প্রতিক অভিযানগুলোতে তার বারবার মনে হয়েছিল যে অন্ধকারের সাথে লড়াই করার জন্য সান পাথরের শক্তিগুলো একদম নিখুঁত। যদিও জায়ান্ট পাথরের সিকোয়েন্স 6 ডন প্যালাডিন আগে থেকেই ভোরের আলো তৈরি করতে পারত, কিন্তু পবিত্রতা আর আলোর রাজ্যে সেটা এখনও একজন লাইট সাপ্লিয়েন্টের চেয়ে অনেকটাই পিছিয়ে। দ্য হ্যাংডম্যান আলতো করে মাথা নেড়ে বলল, একদম ঠিক। সে রস্টের দ্বীপপুঞ্জের একটা কোষাগারে সোলার হাইপ্রিস্ট পোষণের ফর্মুলাটা খুঁজে পেয়েছিল, কিন্তু খুব সম্প্রতি সে একটা উপযুক্ত কারণ দেখিয়ে একবার অন্তত সেটা পড়ার অধিকার পাওয়ার সুযোগ পেয়েছিল। সে এই কারণটা দেখিয়েছিল যে সোনিয়া সাগরে শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের চার্চের যাজক বলে সন্দেহ করা হয় এমন কিছু মানুষের খোঁজ পাওয়া গেছে। আর যেহেতু সে সাময়িকভাবে ইন্টিস রিপাবলিকে ফিরতে পারছিল না, তাই সে শুধু সোলার হাইপ্রিস্টের সাথে মিলে যায় এমন পোষণের উপাদানগুলোই খুঁজতে পারত। তাছাড়া শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের প্রতি তীব্র ঘৃণা সাধারণ গুজবগুলোকেও চার্চ অব স্টর্মসের কাজ করার জন্য যথেষ্ট কারণ বানিয়ে দিতে পারত। ডেরিক প্রথমে বেশ খুশি হলেও খুব জলদি একটু অস্বস্তি নিয়ে বলল, সিকোয়েন্স 7 পোষণ ফর্মুলার দাম তো একটা স্পিরিট ইটারের পেটের থলের চেয়ে বেশি। আপনারা সবাই যে সোনার পাউন্ডের কথা বলছিলেন সেটা আমার কাছে নেই। তুমি একই দামের উপাদান দিয়ে এটা শোধ করে দিতে পারো। দ্য হ্যাংডম্যান খুব সংক্ষেপে উত্তর দিল, তবে আমি জানি না যে তোমার কাছ থেকে আমি কি পেতে পারি। প্রথমেই তোমার সিটি অফ সিলভারের চারপাশে পাওয়া যায় এমন সাধারণ দানব আর তাদের উপাদানগুলোর একটা তালিকা তৈরি করা উচিত। এরপর আমি সেই তালিকা থেকে বেছে নেব, কোনো সমস্যা নেই। এই অভিযান শেষ হওয়ার পর আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা করব। ডেরিককে দেখে মনে হলো সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। একপাশে ক্লাইনের নিজের কপালে হাত দিয়ে আফসোস করতে ইচ্ছে করল, কিন্তু শেষ পর্যন্ত সে চুক্তিটা ভাঙার জন্য দ্য ওয়ার্ল্ডকে কোনো নির্দেশ দিল না। এর কারণ হল সিটি অফ সিলভারের চারপাশে কী ধরনের দানব আর উপাদানগুলো সচরাচর পাওয়া যায় সেটাও সে জানতে চেয়েছিল। অড্রে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই দ্য হ্যাংডম্যান চারপাশে তাকিয়ে তার নিজের অনুরোধের কথা জানাল, আমার এক জোড়া ড্রাগোনাইট সি কন্ডরের চোখ দরকার। আমি এর জন্য উপযুক্ত মূল্য দিতে রাজি আছি। সে শুধু ড্রাগোনাইট সি কন্ডরের চোখের কথাই বলল। অন্যভাবে বলতে গেলে মিস্টার হ্যাংডম্যানের কাছে ব্লু শ্যাডো ফ্যালকনের স্ফটিক পালকের খোঁজ আছে। সত্যিই তার কাছে অনেক খবর আর সম্পদ আছে। অড্রে, যে কিনা উইন্ড ব্লেসড পোষণের ফর্মুলাটা দেখেছিল, সে নতুন কিছু বুঝতে পেরে ভাবল। লেনদেন শেষ হওয়ার পর তারা নিজেদের এলাকার নানা খবর একে অপরের সাথে স্বাধীনভাবে ভাগাভাগি করতে শুরু করল, আর এভাবেই ট্যারোট গ্যাদারিং খুব তাড়াতাড়ি শেষের দিকে এগিয়ে গেল।
এরই মধ্যে দ্য ওয়ার্ল্ড মারমেইডদের সম্পর্কে জানতে চাইল। সে শ্যারনের কাছ থেকে যেমন উত্তর পেয়েছিল ঠিক তেমন একটা উত্তরই পেল। সবকিছু যখন শেষ হয়ে গেল তখন চুপচাপ সব খেয়াল করা ক্লাইনের মনে হল যে মিস জাস্টিস আর মিস ম্যাজিশিয়ানকে সাবধান করে দেওয়া দরকার। প্রিন্স অ্যাডেসাক অগাস্টাসের আশেপাশে ভয়ঙ্কর একটা জিনিসের খোঁজ পাওয়া গেছে, যেটাকে গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট বলে মনে করা হচ্ছে। এর সাথে 008 জড়িয়ে থাকারও সম্ভাবনা আছে, যা নিশ্চিতভাবেই কোনো সাধারণ বিষয় হবে না। তাছাড়া শেষবার যখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন টিঙ্গেন সিটি এক দুষ্ট ঈশ্বরের সন্তানের হুমকির মুখে পড়েছিল, আর শহরটা মানচিত্র থেকে প্রায় মুছেই গিয়েছিল। তাই এখন ব্যাকল্যান্ডেও একটা লুকিয়ে থাকা বিপদ আছে। ক্লাইন কয়েক সেকেন্ড ভেবে দ্য ওয়ার্ল্ডকে দিয়ে একটা কর্কশ গলায় বলাল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি সম্প্রতি একটা খবর পেয়েছি যে ব্যাকল্যান্ডে বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে। এটা অনেক বেশি অস্থিরতা তৈরি করবে আর হয়তো কোনো বড় দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে। বড় ঘটনাটা কি? অড্রে বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। নিজের অজান্তেই তার কপালে সামান্য ভাঁজ পড়ে গিয়েছিল। আমি জানি না। দ্য ওয়ার্ল্ড শান্তভাবে মাথা নাড়ল। অস্থিরতা আর এই সম্ভাব্য দুর্ঘটনা কোথা থেকে আসতে পারে? ফোর্স একটু নার্ভাস হয়ে জিজ্ঞেস করল। আগের গ্যাদারিংগুলো থেকেই সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে মিস্টার ওয়ার্ল্ডের খবরের উৎসগুলো বেশ নির্ভরযোগ্য। দ্য ওয়ার্ল্ড মাথা নেড়ে এমন একটা ভান করল যেন সেও ধন্দে পড়ে গেছে। সে বলল, আমি নানারকম বিপরীত খবর পাচ্ছি, যার কারণে আমার পক্ষে একদম নিশ্চিত করে কোনো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথা বলে সে ওপরের দিকে তাকাল, আর ছোপ ছোপ দাগওয়ালা টেবিলের একেবারে শেষে ধূসর কুয়াশার ভেতরে থাকা ওই মূর্তির দিকে খুব গভীর একটা দৃষ্টি দিল। সম্মানিত মিস্টার ফুল, ব্যাকল্যান্ডে থাকা আপনার ব্লেস্ট নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে, তাই না? সবাই সাথে সাথেই সেই লম্বা ব্রোঞ্জের টেবিলের শেষের দিকে তাকাল। সবার মনেই তখন নানারকম অনুভূতির খেলা চলছিল, কৌতূহল, দুশ্চিন্তা, প্রত্যাশা আর উত্তেজনা। সবার মনোযোগ নিজের দিকে বুঝতে পেরে ক্লাইন একটু হেলান দিল আর একদম স্বাভাবিক একটা গলায় বলল, অ্যাডেসাক অগাস্টাস।